জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন করে হামলা শুরুর পর গাজায় 500 শিশু নিহত। এরপর জানিয়ে দেব যেভাবে কৌশলে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশ। আরও জানিয়ে দেব আবারও পশ্চিমা যুদ্ধ বিমান কিনছে ভারত। এরপর যা থাকছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের নতুন নীতিমালা, মৃতদের তালিকায় হাজার অভিবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নতুন করে হামলা শুরুর পর গাজায় 500 শিশু নিহত। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় 500 শিশু নিহত হয়েছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার 12 এপ্রিল এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা প্রেসটি। আন্তর্জাতিক সব যুদ্ধনীতি উপেক্ষা করে গত 18 মার্চ গাজায় নতুন করে হামলা চালায় ইসরায়েল। এই দফায় রাত দিন আন্তর্জাতিক সব যুদ্ধনীতি উপেক্ষা করে গত 18 মার্চ গাজায় নতুন করে হামলা চালায় ইসরায়েল। এই দফায় রাত দিন ভয়াবহ বোমাবর্ষণ করেছে ইসরায়েল যুদ্ধবিমানগুলো। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন দফায় হামলায় মোট নিহতের সংখ্যা 1560 জন। তবে নিহতের সংখ্যা আরও বেশি, কারণ অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এমনকি ইসরায়েলের চালানো অন্তত 36 বিমান হামলায় কেবল নারী ও শিশুরা নিহত হয়েছে। গত মাসের মাঝামাঝি থেকে এই হামলা চালানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছেন, গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গাজায় ইসরায়েলের অন্তত 36টি বিমান হামলার নিহতদের মধ্যে শুধু ফিলিস্তিনি নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের মুখপাত্র রাভিনা ও সামদাসানি জানান, গত 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত গাজা উপত্যকায় আবাসিক ভবন, শরণার্থীদের তাঁবুর উপর 224টি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রমাণিত তথ্য অনুসারে যেসব 36টি হামলার বিশ্লেষণ করা হয়েছে তাতে দেখা গেছে সেখানে কেবল নারী ও শিশু নিহত হয়েছে। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে মোট 50,933 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,16,045 জন। সেখানকার পরিস্থিতি দিন আরও করুণ হতে, কারণ এই দফায় ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। ফলে উপত্যকায় খাদ্য, পানি, জ্বালানি, ঔষধ সহ সব জরুরি পণ্য সরবরাহ বন্ধ করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস এক বিবৃতিতে বলছেন, 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে, গাজায় এক ফোঁটা সাহায্য পৌঁছাননি, না খাবার, না জ্বালানি, না ঔষধ, কোনো বাণিজ্যিক পণ্য ঢুকে। তিনি আরও বলেন, সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় গাজা এখন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মানুষ এক নিচ্ছিন্ন মৃত্যুর চক্রে পড়ে গেছে। যেভাবে কৌশলে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, রাশিয়ার কাজ করতে গিয়ে নিয়ে যাওয়ার কথা বলে কয়েকজন বাংলাদেশিকে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। সম্প্রতি মোহাম্মদ ইয়াসিন শেখ নামে এক বাংলাদেশির মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। এরপর দেশটিতে থাকা বাংলাদেশিদের স্বজনরা দূতাবাসে ফোন করে এই বিষয়ে খোঁজখবর করছে। শুক্রবার 11 এপ্রিল বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হয়ে বাংলাদেশি যুবককে সেনাবাহিনীতে নিয়োগের ঘটনা প্রকাশ পেয়েছে। মস্কোতে বাংলাদেশের দূতাবাস জানিয়েছেন, অন্তত ডজনখানেক পরিবার তাদের সন্তানদের দেশে ফেরাতে সহায়তা চেয়ে যোগাযোগ করছে। 26 বছর বয়সী মোহাম্মদ আকরাম হোসেন নামের এক যুবক দেশে ফিরে এসেছেন। তিনি বলেন, আমরা ভাবতেও পারিনি যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। তিনি দাবি করেন, তার ভগ্নিপতি এক রিক্রুটিংয়ের মাধ্যমে সাইপ্রাসে চাকরির আশায় রেজিস্ট্রেশন করেছিলেন। পরে তাদের জানানো হয় যে শুধু রাশিয়ার ভিসা পাওয়া যাচ্ছে। ফলে আমরা তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই, কিন্তু আমরা কল্পনাও করিনি যে আমাদের এভাবে ফেলে দেওয়া হবে। এর আগে গত এপ্রিলে ঈদের সময় হৃদয়বিদারক খবর কেঁপে ওঠে মোহাম্মদ ইয়াসিনের পরিবার। 22 বছর বয়সী ইয়াসিন 2024 সালের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমানোর সময় একটি চীনা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান পদে চাকরি পাবেন বলে ধারণা ছিল, কিন্তু তার পরিবারে জানান ডিসেম্বর থেকে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। ইয়াসিনের চাচা আবুল হাশেম বলেন, ঈদের দিন ইয়াসিনের বন্ধু ফোন করে জানান সে মারা গেছে। পরে এক রুশ কমান্ডার ফোন করে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা অনেক টাকা খরচ করে তাকে পাঠিয়েছিলাম, এখন শুধু অপেক্ষা করছি তার মরদেহ ফিরে আসার। আবারও পশ্চিমা যুদ্ধবিমান কিনছে ভারত। সেনাবাহিনীকে আধুনিকরণের বিষয়ে নজর দিচ্ছে ভারত।
এর আওতায় 2 ডজনের বেশি পশ্চিমা যুদ্ধবিমান কিনতে যাচ্ছে দেশটি। এটি হতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম বড় যুদ্ধবিমান আধুনিকরণ প্রকল্প। বুধবার 9 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি সরকারের সঙ্গে সরকার চুক্তির আওতায় ভারত 26 রাফায়েল এবং মেরিন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এজন্য 63,000 কোটি রুপি খরচ করা হবে। এটি হবে ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম বড় যুদ্ধবিমান আধুনিকরণ। 2023 সালের জুলাই মাসে প্রথম চুক্তি বিবেচনা করা হয়েছিল। এই সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ফরাসি সরকারের সঙ্গে যোগাযোগ করে। ধারণা করা হচ্ছে এপ্রিল মাসের এটি স্বাক্ষরিত হবে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান তখন ভারতে সফর করবে। চুক্তির আওতায় রক্ষণাবেক্ষণ, সরবরাহ সহায়তা, প্রশিক্ষণ এবং আপসেট বাধ্যবাধকতা অনুযায়ী দেশীয় উৎপাদনের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। বিমানগুলো পুরোপুরি ভারতে আসতে 2031 সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে? পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় ইতিবাচক গঠনমূলক আলোচনা হয়েছে। শনিবার 12 এপ্রিল ওমানের মধ্যস্থায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ এই বৈঠক হয়। উভয় পক্ষ আগামী সপ্তাহে আরেকটি বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। সেটি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আলোচনার ব্যর্থ হলে হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র। মনে করা হচ্ছে ইরান তার আগের কঠোরপন্থী অবস্থায় থেকে সরে এসেছে, কারণ এর আগে পারমাণবিক মধ্যস্থতা নিয়ে ইরানের নেতারা হস্ততন্ত্রী করে আসছিলেন। তারা কিছুতেই মার্কিনদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দেন, বলেন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের যুদ্ধের হুমকির পর নমনীয় হতে থাকে ইরান, তবে সরাসরি আলোচনা বসতে রাজি হয়নি আয়াতুল্লাহ খামেনির দেশ। এর বদলে ওমানের মধ্যস্থায় পরোক্ষ বৈঠক মিলিত হয় উভয় পক্ষ। তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে, শুধু কিছুতেই ইরানের উপর আস্থা রাখতে পারছেন না। অপরদিকে ইরানকে দমাতে মার্কিন মদদে সামরিক পদক্ষেপের সুযোগ খুঁজছে ইসরায়েল। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমি মনে করি আমরা আলোচনার জন্য একটি ভিডিওর খুব কাছাকাছি পৌঁছে গেছি, এবং যদি আমরা আগামী সপ্তাহে এই ভিডিও শেষ করতে পারি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। এর উপর ভিত্তি করে প্রকৃত আলোচনা শুরু করতে সক্ষম হব। আরাকচি বলেন, ইরান এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা শান্ত ইতিবাচক পরিবেশ হয়েছে। বৈঠক ছিল প্রোডাক্টিভ। এই সময় 2017 থেকে 2021 সাল ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গ উঠে আসে এবং উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। সম্ভবত আগামী শনিবার আমরা আবার বসব। তিনি আরও বলেন, ইরান এবং মার্কিন পক্ষ স্বল্প মেয়াদ একটি চায়, আমরা শুধু আলোচনার জন্য আলোচনা চাই না। অপরদিকে ট্রাম্পের মধ্যস্থায় দূত স্টিভেন উইটকফ এবং ওমানের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এসক্রোগিমা আলোচনায় মার্কিন পক্ষ। এক বিবৃতিতে হোয়াইট হাউসে এটিকে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলে অভিহিত বলেন, এই বিষয়গুলো খুব জটিল। আজ শনিবার দূত উইটকফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারী ফলাফল অর্জন এক ধাপ। পক্ষগুলো আগামী শনিবার আবারও দেখা করতে সম্মত হয়েছে। শনিবার রাতে আলোচনা সম্পূর্ণ জানতে ট্রাম্প চাইলে সাংবাদিকদের বলেন, আমি মনে করি তারা ঠিকঠাক চলছে। সম্পূর্ণ না করা পর্যন্ত আপনি গুরুত্বপূর্ণ বলতে পারবেন না, তাই আমি এটি নিয়ে কথা বলতে পছন্দ করছি না। তবে এটি ঠিকঠাক চলছে। আমরা মনে হয় ইরানের পরিস্থিতি বেশ ভালোই চলছে, তবে আলোচনা শেষমেশ ফলপ্রসূ হবে কিনা তা নিশ্চিত নয়, কারণ যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দিতে নারাজ। অপরদিকে ইরানও তার অগ্রগতি ও দেশীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে অস্বীকার করে আসছে। আলোচনায় বসার আগেই ইরান তার পরমাণু কর্মসূচি স্পষ্ট বার্তা দিয়েছে। ইরান জানিয়েছেন তারা যুদ্ধ চায় না এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন। ট্রাম্পের পর ইরানের পররাষ্ট্র আগাস আরাকচি বলছিলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের সঙ্গে সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায় তবে আমরা সেই পথে যাব, কিন্তু যদি তারা আমাদের উপর চাপ তৈরি করতে চায় তাহলে কোনো সমঝোতা হব না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, কূটনৈতিক মানে আত্মসম্পন্ন নয় এবং বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা চাপের মাধ্যমে সম্ভব নয়। এর মানে হলো তারা নিজ স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক শান্তির জন্য সহযোগিতা করতে প্রস্তুত। তেহরান জানিয়েছেন তারা কেবল সম্মান ও নিরাপত্তা চায়, যুদ্ধ নয়। ট্রাম্পের নতুন নীতিমালা, মৃতদের তালিকায় হাজারো অভিবাসীদের বিষয়ে নতুন নীতিমালা গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হাজার হাজার অভিবাসীকে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করতে বলছে। শুক্রবার 11 এপ্রিল মার্কিন মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানান, মার্কিন হোমল্যান্ড ও সিকিউরিটি বিভাগ
ডিএইচএস সামাজিক নিরাপত্তা প্রশাসনকে এসএসএ ৬,০০০ অভিবাসীর নাম মজুদের ডাটাবেজ যুক্ত করতে বলছে। এই পদক্ষেপের ফলে অভিবাসীরা আইনগতভাবে কাজ করার অধিকার ও সরকারি সুবিধা, ব্যাংকিং, আর্থিক সেবা থেকে বঞ্চিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির অংশ। এর মাধ্যমে অভিবাসীদের আর্থিকভাবে দুর্বল করে দেশ চলে যেতে বাধ্য করার কৌশল নেওয়া হচ্ছে। প্রতিদিনে বলা হয়েছে, এই তালিকাভুক্ত অভিবাসীদের অনেকে সামরিক ওয়ার্কে পারমিটে যুক্তরাষ্ট্র প্রবেশ করেছিল, যা বাইডেন প্রশাসনের বিভিন্ন কর্মসূচির অধীনে অনুমোদিত। তবে ডিএইচএস জানিয়েছেন, তারা এখনও সন্ত্রাস সংশ্লিষ্ট নজরদারি তালিকা এবং এফবিআইয়ের অপরাধমূলক রেকর্ড থাকা অভিবাসীদের নিশান করছে, যারা সামাজিক নিরাপত্তা ও সুবিধা পাওয়ার অযোগ্য। ডিএইচএর এক মুখপাত্র সিএনকে বলেন, ট্রাম্পেরতে সরকার অবশেষে ফেডারেল সংস্থাগুলোর মধ্যে তথ্য শেয়ার করে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কাজ করেছে। এতে অপরাধী, সন্ত্রাসবাদী, অবৈধ সুবিধাভোগীদের শনাক্ত করা সহজ হবে।